বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামিক সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড অ্যাডভাইজারির অ্যাডভান্সড ট্রেনিং ইন ইসলামী ফাইন্যান্সের এই ব্যাচে যারা শুরু থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ ইসলামী অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আমাদের সঙ্গে আরো অনেক বড় বড় স্কলাররা যুক্ত হয়েছিলেন, তারাও বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়েছেন, আমরা উপকৃত হয়েছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার বাজার নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। শেয়ার বাজার, এখানে আপনার এটার যে জেনারেল দিকগুলো রয়েছে, ঠিক তেমনি ভাবে এটার যে সারিয়া দিকগুলো রয়েছে, সারিয়া যে নির্দেশনাগুলো রয়েছে, শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে কিনা, বিনিয়োগ করলে কি কি ঝুঁকি থাকে এবং কি কি শর্ত সাপেক্ষে আপনি চাইলে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন, এখানে সারিয়া লঙ্ঘন হয় ঠিক কোন কোন জায়গায়, ঠিক তেমনি ভাবে সুকুক, যেটাকে আমরা ইসলামিক বন্ড বলি, এই সুকুকের যে সারিয়া পার্সপেক্টিভ এবং সারিয়া যে প্রেক্ষাপট, সারিয়া ইস্যু এবং এটার যে সারিয়া সম্মত যে ধারণা, সেটা নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে প্রথমেই আমরা দেখব যে শেয়ার বাজার সম্পর্কে আমাদের যে ধারণা বা শেয়ার বাজার সম্পর্কে আমরা যা বুঝি সেটা ইনশাল্লাহ সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখেন, পুঁজিবাজার এবং শেয়ার বাজারের মৌলিক ধারণা। পুঁজিবাজার, যেটাকে আমরা ক্যাপিটাল মার্কেট বলি বা শেয়ার বাজার বলি, এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী একটি বাজার, যেটা আমাদের কাঁচা বাজারের মতন আমরা জানি। এখানে আপনার বিনিয়োগ করা হয়, বিনিয়োগ গ্রহণ করা হয় এবং বর্তমান বিশ্বে প্রায় প্রতিটা দেশে এই ধরনের একটা ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার, শেয়ার বাজার থাকে, যেখানে বিভিন্ন কোম্পানি তাদের শেয়ারগুলো ছাড়েন এবং গ্রাহকরা এই পুঁজিবাজারে গিয়ে শেয়ার সংগ্রহ করেন। বর্তমান অনলাইন সিস্টেম হওয়ায় আপনার দেখা যায় আমাদেরকে ফিজিক্যালি অনেক সময় শেয়ার বাজারে যেতে হয় না, স্টক এক্সচেঞ্জে যেতে হয় না, আমরা অনলাইনেই ভার্চুয়ালি শেয়ার ক্রয় করতে পারি বিভিন্ন অ্যাপস সফটওয়্যারের মাধ্যমে। তো পুঁজিবাজারকে আমরা চিন্তা করি এরকম একটা বাজার হিসাবে। তো পুঁজিবাজারে মূলত যেটা হয় আমরা সকলেই জানি যে এখানে পুঁজি বিনিয়োগ করা হয়। তো এখানে পুঁজি বিনিয়োগ করার মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে শেয়ার। শেয়ার মানে কি? একটা কোম্পানি মূলত শেয়ারের সাহায্যে তার মোট যে মূলধন আছে এটাকে ক্ষুদ্র অংশে ভাগ করে বাজারে ছাড়েন এবং গ্রাহকরা ওই কোম্পানিতে ওই পরিমাণ অর্থ দিয়ে একটা শেয়ার সংগ্রহ করেন, মানে হচ্ছে একজন গ্রাহকও ওই কোম্পানির মূলধনে অংশগ্রহণ করে। তো ফর এক্সাম্পল, কোনো কোম্পানির মূলধন, অনুমোদিত মূলধন যদি হয় 1,000 টাকা, তিনি 100 টাকা সমমূল্যের 10টা শেয়ার বাজারে ছাড়লেন। আমি যদি এখান থেকে একটা শেয়ার কিনি তাহলে কি দাঁড়াবে? আমিও এই কোম্পানির একজন পার্টনার, এই কোম্পানির মূলধনে আমার 100 টাকার অংশ রয়েছে। তো সেম কেস আমরা শেয়ার বাজারে দেখি। শেয়ার বাজারের আপনার শেয়ারের নানান প্রকার আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনার সাধারণ শেয়ার আছে, যেটাকে অর্ডিনারি। এখানে অগ্রাধিকার শেয়ার রয়েছে, যেটাকে প্রিফারেন্স শেয়ার বলে। বিলম্বিত শেয়ার আছে, যেটাকে ডিফার্ড বা ফাউন্ডার্স শেয়ার বলে। বোনাস শেয়ার আছে, যেখানে নগদ লভ্যাংশ না দিয়ে নগদের বদলে শেয়ার প্রদান করা। এরপরে আপনার রাইট শেয়ার আছে, নতুন শেয়ার ছাড়ার সময় বিদ্যমান শেয়ার হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া। তো এখানে শেয়ারের নানান ক্যাটাগরি আছে, আপনার নানান প্রকার আছে। সাধারণ শেয়ার, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরা লভ্যাংশ পান এবং বার্ষিক সভায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এর মানে হচ্ছে এই শেয়ারটা গুরুত্বপূর্ণ। অগ্রাধিকার শেয়ার, লভ্যাংশ প্রাপ্তিতে অগ্রাধিকার থাকে এবং হার পূর্ব নির্ধারিত থাকে, তবে ভোটাধিকার থাকে না। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভোটাধিকার নেই, তাই এই শেয়ারের একদিক থেকে ভ্যালুটা কম। লভ্যাংশে অগ্রাধিকার থাকলেও বার্ষিক যে মিটিংটা হয় এজিএম এ, শেয়ার হোল্ডারদের কথা বলার বা ভোটাধিকারের অধিকার থাকে না। বিলম্বিত শেয়ার কেবল উদ্যোক্তারা পান, সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পরে এরা লভ্যাংশ পান। তো প্রত্যেকটা শেয়ারের প্রত্যেকটা টাইপসের আলাদা ফিচার, আলাদা বৈশিষ্ট্য রয়েছে।
এবং আপনার এগুলোর ক্ষেত্রে শারিয়ার বিধানে খুব বেশি তারতম্য হয় না। শারিয়ার বিধানগুলো আমরা সামনে পর্যালোচনা করব। এবার দেখেন পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান সমূহ। পুঁজিবাজারের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, একটা ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার, এটার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তো আমরা যদি পুঁজিবাজার সম্পর্কে জানতে চাই, আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও জানতে হবে। কি কি প্রতিষ্ঠান রয়েছে আমরা একটু দেখি। স্টক এক্সচেঞ্জ, যেটা আমরা জানি যে আমাদের বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটা হলো ঢাকা, একটা হলো চিটাগাং। ঢাকাটাকে আমরা বলি ডিএসই, চিটাগাং সেটাকে আমরা বলি সিএসই। স্টক এক্সচেঞ্জে আপনি গিয়ে কি সরাসরি লেনদেন করতে পারবেন না, এখানে ব্রোকারের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হয়। এরপরে দেখেন মিউচুয়াল ফান্ড, ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ একত্রিত করে বিশেষজ্ঞদের মাধ্যমে বৃহৎ ফান্ড হিসাবে লাভজনক শেয়ারে বিনিয়োগ করার পদ্ধতি। তো এটারও একটা আপনার শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড থাকে। পরে বিএসইসি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রক সংস্থা, যার কাজ আইন প্রণয়ন ও বাজার তদারকি করা। এই বিএসইসি মূলত যেটা করে থাকে, শেয়ার বাজার বা পুঁজি বাজার, ক্যাপিটাল মার্কেট, এটা তদারকি করে। সম্প্রতি আপনারা হয়তো জেনেছেন বা জেনে থাকবেন যে বিএসইসি তারাও একটা শরিয়া বোর্ড প্রণয়ন করেছে, যেন বিএসইসির সাহায্যে শরিয়া বোর্ড সদস্যরা শেয়ার বাজারের শরিয়ার যে বিষয়গুলো রয়েছে এটা তদারকি করতে পারেন। তো বিএসইসি এটাও গুরুত্বপূর্ণ, শেয়ার বাজারে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এটার সাহায্যে মূলত গভর্নমেন্ট শেয়ার বাজার বা ক্যাপিটাল মার্কেট, পুঁজিবাজার তদারকি করে থাকে। এরপরে দেখেন মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক হচ্ছে আপনার, এরা আইপিও যে শেয়ারটা রয়েছে আপনার, আমরা দেখতে পাচ্ছি এখানে বানান মিস্টেক হয়েছে, শেয়ার অবিকৃত থাকলে কি সময় এমন হয় বিভিন্ন কোম্পানি শেয়ার ছাড়ে, শেয়ার ছাড়ার পরে এমন হতে পারে যে সেই কোম্পানির অনেক শেয়ার অবিকৃত থাকে। তো অবিকৃত থাকলে তখন এই আপনার এই শেয়ারগুলো কিনে নেওয়ার একটা ওয়াদা বা প্রতিশ্রুতি ব্যাংক দিয়ে থাকে, যে তোমার শেয়ার যদি মার্কেটে বিক্রি না হয়, গ্রাহক যদি শেয়ার না কিনে, যে শেয়ারগুলো থেকে যাবে ওই শেয়ারগুলো আমরা কিনে নিব। তো এই মর্মে ব্যাংকগুলোর সঙ্গে কোম্পানির একটা চুক্তি হয় এবং এটার একটা আলাদা ফি প্রদান করতে হয়। এরপরে দেখেন শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ আরেকটা কোম্পানি, যেটাকে বলে ব্রোকার বা সিকিউরিটিজ কোম্পানি। বিনিয়োগকারী এবং স্টক এক্সচেঞ্জের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, এরা সর্বোচ্চ 15টি শাখা খুলতে পারে। এটাও গুরুত্বপূর্ণ, আপনি সরাসরি শেয়ার বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো ব্রোকার, যেটাকে আমরা বাংলায় দালাল বলি, শেয়ার বাজারের ভাষায় এটাকে ব্রোকার বলে। তো ব্রোকারের সাহায্য নিতে হবে। এরপরে দেখেন সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড। এটি দেশের সকল শেয়ার মালিকানার ইলেকট্রনিক হিসাব সংরক্ষণ করে। আমরা দেখলাম যে এক শেয়ার বাজারের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের নানান আয়োজন সম্পৃক্ত থাকে। স্টক এক্সচেঞ্জ এরা হলো মূল প্রতিষ্ঠান, এদের সঙ্গে মিউচুয়াল ফান্ড, বিএসইসি, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার, সিডিবিএল, নানান প্রতিষ্ঠানের সম্পর্ক থাকে এবং এটা সঙ্গত কারণেই থাকে। শেয়ার বাজার এটা যেন নিরাপদ হয়, সিকিউর হয়, মানুষ যেন এখানে নিরাপদে বিনিয়োগ করতে পারেন এবং সব ধরনের তদারকি যেন করা যায়, ঠিক সে কারণেই কিন্তু আপনার এই প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। এখানে আমরা আসি যে শেয়ার বাজারে লেনদেনের পদ্ধতিটা কি, এখানে লেনদেনের মেকানিজমটা কি, আপনি এখানে কিভাবে লেনদেন করবেন, এই বিষয়গুলো জানাটা গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো আমরা জানি, অনেকেই জানি না। তো এখানে যদি লেনদেন করতে যান আপনি, আপনাকে প্রথমে একটা বিউ অ্যাকাউন্ট খুলতে হবে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, ব্যাংকের মতো শেয়ার বাজারের অ্যাকাউন্ট, যা ব্রোকারের মাধ্যমে সিডিবিএল এর নিকট খুলতে হয়। তো দেখেন এই অ্যাকাউন্ট যদি আপনি ওপেন না করেন, আপনি শেয়ার বাজার থেকে কোনো শেয়ার কিনতে পারবেন না। শেয়ার বাজার যে লিস্টেড কোম্পানিগুলো রয়েছে এদের শেয়ার কেনার জন্য একটা বিউ অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে আপনার টাকা জমা থাকবে এবং ওটার সাহায্যে আপনি শেয়ার কিনতে পারবেন। এরপরে দেখেন শেয়ার ক্রয়ের মাধ্যম। শেয়ার ক্রয়ের আপনার অনেক ধরনের মাধ্যম রয়েছে। দুইটা
প্রসিদ্ধ মাধ্যম একটা হচ্ছে আপনার যেটাকে আমরা আইপিও শেয়ার বলি, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো আইপিও শেয়ার যেটা, এটা হলো কোম্পানি মূলধন সংগ্রহের জন্য সরাসরি জনগণের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করে। এটা হলো একটু স্ট্রং শেয়ার। আপনার এই ধরনের আইপিও শেয়ার যদি আপনি কিনেন, তাহলে ওই কোম্পানির পার্টনার বা শেয়ার হোল্ডার হলেন আপনি, এবং কোম্পানির লাভ লসের সঙ্গে আপনার একটা সরাসরি সম্পর্ক থাকবে। কোম্পানি প্রফিটে থাকলে আপনি প্রফিটে থাকবেন, লসে থাকলে লসে থাকবেন। এবং এই ধরনের শেয়ার হোল্ডাররা আপনার শেয়ার কিনে থাকেন এই উদ্দেশ্যে যে তিনি কোম্পানির লাভ লসের অংশীদার হবেন এবং কোম্পানি থেকে তিনি লভ্যাংশ গ্রহণ করবেন। শেয়ার অনেক সময় আমরা কিনি কেন, যে শেয়ারটা কিনলাম এটা আমরা সেল করে দিব। তো এটা হচ্ছে আপনার সেকেন্ডারি মার্কেট থেকে আমরা যে শেয়ারটা কিনি, যেটা সামনে আসছে। আরেকটা হলো কোনো কোম্পানির শেয়ার আমি নিচ্ছি কেন, আমার উদ্দেশ্য হচ্ছে ওই কোম্পানির লভ্যাংশে অংশগ্রহণ করা। তখন যেটা হয়, আমরা আইপিও শেয়ারটা খোঁজার চেষ্টা করি। তো এটা ডিমান্ডও বেশি, আপনার চাহিদাও বেশি, এবং বিভিন্ন কোম্পানি এটা সীমিত আকারে ছেড়ে থাকে। অনেক সময় দেখা যায় 100 আইপিও শেয়ার ছাড়া হয়েছে, আবেদন হচ্ছে আপনার এর চেয়ে বেশি। লটারির ভিত্তিতে তখন আপনার গ্রাহকদেরকে জানানো হয় যে কারা কারা এখানে শেয়ারটা নিতে পারবেন। আর ব্যাপকভাবে আপনার শেয়ার বাজারে যে শেয়ারটা বিক্রি হয় সেটা হলো সেকেন্ডারি শেয়ার। বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে বিদ্যমান শেয়ার কেনাবেচা করেন। সেকেন্ডারি মার্কেট থেকে যারা শেয়ার কিনেন, সেকেন্ডারি শেয়ার কিনেন, ওনারা মূলত শেয়ারটা কিনেন কেন, কোম্পানির লাভ লসে অংশগ্রহণ করার জন্য না। ওনারা জাস্ট অপেক্ষায় থাকেন শেয়ারের দামটা যখন বেড়ে যায় শেয়ারটা সেল করে দেন। সেকেন্ডারি মার্কেটের শেয়ারটা হচ্ছে, এটা আপনার একটা পণ্যের মতো। এখানে যারা শেয়ার কিনেন তারা কেমন যেন একটা পণ্য কিনেন, এটার দাম বেড়ে গেলে তারা এটা আবার সেল করে দেন। এখানে অনেক সময় এমন হয় যে দেখা যাচ্ছে আপনার মূল কোম্পানি লসে আছে, বাট তার শেয়ারের দাম বেশি। সেকেন্ডারি মার্কেটে তার শেয়ারের ভ্যালু বেশি, এমনও হয়। তো এখানে শারিয়ার যে ঝুঁকিটা তৈরি হয় আমরা দেখব, এটাও একটা বড় ঝুঁকি, যে মূল কোম্পানির সঙ্গে এই শেয়ারগুলোর সম্পর্ক কম থাকে। তো দেখা যায় অনেক সময় বিভিন্ন গুজব বা দলীয় পরিবর্তন, ক্ষমতার পরিবর্তনের কারণে অনেক কোম্পানির শেয়ারের দাম অনেক বেশি বেড়ে যায়। হয়তো কোনো দল ক্ষমতায়, তাদের শেয়ারের দাম বেড়ে যাচ্ছে। তো এখানে মূল কোম্পানি লাভে আছে না লসে আছে এটা মুখ্য হয় না অনেক সময়। আচ্ছা, এরপরে আমরা দেখি ট্রেডিং মেকানিজম, সেটেলমেন্ট আমরা দেখতে পাচ্ছি, শেয়ার ও টাকার আদান প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া। মেচুর আমরা দেখতে পাচ্ছি যে ক্রয়ের পর সেটেলমেন্টের মধ্যবর্তী সময়ে শেয়ার ইমেচুর থেকে, যেমন এ বি জি ক্যাটাগরির জন্য 2 দিন। শর্ট সেল বনাম স্পট ট্রেড, নিজের মালিকানায় নেই এমন শেয়ার বিক্রি করাকে শর্ট সেল বলে। বাজার অতি ঊর্ধ্বমুখী হলে নিয়ন্ত্রক সংস্থা স্পট ট্রেড তাৎক্ষণিক লেনদেন বাধ্য করতে পারে। তো শর্ট সেলে যেটা হয়, অনেক সময় আপনি শেয়ার কিনেছেন, তো শেয়ার কেনার পরে ওই শেয়ারটা আপনার নামে নিবন্ধিত হতে সময় লাগবে। তো শেয়ারটা আপনার নামে নিবন্ধিত হওয়ার আগেই বা ওই শেয়ারটা আপনার নামে ইস্যু হওয়ার আগেই আপনি এটা তৃতীয় কোনো পক্ষের কাছে সেল করে দিলেন। এভাবে এটা কয়েক হাত সেল হয়ে গেল, বাট শেয়ারটা কিন্তু এখনো আপনার নামেই নিবন্ধন করা হয়। এটাকে আমরা শর্ট সেল বা শেয়ার বাজারের পরিভাষায় শর্ট সেল বলে থাকে। তো আমরা শেয়ার বাজারের আপনার যে জেনারেল যে দিকগুলো রয়েছে, এটা যে দিকগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। শেয়ার বাজার মানে হচ্ছে একটা কোম্পানিতে শেয়ার হওয়া, শেয়ার হোল্ডার হওয়া, কোম্পানির মূলধনে অংশগ্রহণ করা। এবং একটা কোম্পানির শেয়ার হোল্ডার হতে গেলে আপনাকে বিদ্যমান সময়ে একটা প্রসেসের মধ্যে যেতে হয়। শেয়ার বাজারে আপনাকে যেতে হবে, আপনাকে একটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট খুলতে হবে, আমরা যেটা দেখলাম। এরপরে আপনাকে ব্রোকারের সাহায্যে শেয়ার কিনতে হবে, সেটা বিক্রি করা, সেটা আইপিও শেয়ার হতে পারে, সেকেন্ডারি শেয়ার হতে পারে, অথবা শেয়ারের আরো যে টাইপস আমরা দেখেছি আপনার অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, এমন নানান প্রক্রিয়া, নানান পদ্ধতি হতে পারে। এবার আমরা শেয়ার বাজারের শরীরী দিকটা পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, শেয়ার বাজারে মূলত যেটা হয় সেটা হচ্ছে কোম্পানির বিনিয়োগ, কোম্পানিতে বিনিয়োগ করা এবং সেই বিনিয়োগটাকে সেল করে দেওয়া, বিক্রি করে দেওয়া।
তো এখানে শরিয়ার মূল থিমটা যদি আমরা দেখি, কোনো কোম্পানিতে বিনিয়োগ করা এটা শরিয়তে বৈধ, এবং কোনো কোম্পানিতে আপনার বিনিয়োগের শেয়ারের একটা ভ্যালু বা মূল্য ক্রিয়েট হয়, তাহলে দেখা যাবে যে আপনি চাইলে ওই শেয়ারটা সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন। আচ্ছা, স্লাইড কি দেখতে পাচ্ছেন সবাই? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, শেয়ার বাজারের আপনার শরিয়া যে সেশনটা, সেটা ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই দেখেন, শেয়ার বাজারের শরিয়া বিশ্লেষণ করতে গিয়ে স্কলাররা নানান অভিমত দিয়েছেন। কেউ কেউ এটাকে আপনার নিঃশর্তভাবে হারাম বলেছেন, শেয়ার বাজারে কোনো ধরনের বিনিয়োগ করা যাবে না। কেন যাবে না, তাদের রিজনটা আমরা দেখি। মানে যদিও সেই মতটা আমরা গ্রহণ করছি না, বাট তাদের রিজনটা আমরা দেখি। তারা যেটা বলেছে, যেসব কোম্পানি মৌলিকভাবে হারাম পণ্যের ব্যবসা করে, যেমন সুদভিত্তিক ব্যাংক, ইন্স্যুরেন্স, মদ, শূকরের গোশত, তাদের শেয়ার ক্রয় বিক্রয় ও কারবার করা সর্বসম্মতভাবে হারাম। তো তারা কিন্তু সব ধরনের শেয়ার ক্রয় বিক্রয় হারাম বলেন নাই, বরং স্পেসিফিকলি যারা আসলে হারাম কারবার করে তাদের শেয়ার ক্রয় বিক্রয় করা হারাম। এটা খুব স্বাভাবিক ইস্যু। আমি যদি এমন কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি যে কোম্পানির মূল ব্যবসায়ী হচ্ছে হারাম, তাহলে তো ওই কোম্পানির শেয়ার ক্রয় করা কখনোই হারাম হবে না, হালাল হবে না। কেন? কারণ ওই কোম্পানির প্রফিট হারাম, ওই কোম্পানির মূল প্রোডাক্ট হচ্ছে হারাম। তো এটা যারা এটাকে অবৈধ বলেছেন তাদের একটা মূল কারণ হচ্ছে এটা। এবং এর বাইরে যদি বৈধ কোম্পানি হয়, তখন আবার সেটাকে তারা জায়েজ বলে আখ্যায়িত করেছে। শর্ত সাপেক্ষে বৈধ। শর্ত সাপেক্ষে শর্তগুলো কি, খেয়াল করেন। আপনি যে কোম্পানির শেয়ার ক্রয় করবেন, সে কোম্পানির মূল কারবার হালাল হতে হবে। সুদী ব্যাংক থেকে ঋণ না নেওয়া বা সুদী অ্যাকাউন্টে টাকা না রাখা, এই বিষয়গুলো ওই কোম্পানির মধ্যে থাকতে হবে, যে ওই কোম্পানি শরিয়ার যে হালাল হারামের যে মেথড রয়েছে, মানদণ্ড রয়েছে, সেটা তারা ফলো করে। তো এটা হচ্ছে মূল কারবার হালাল হওয়ার বিষয়। যদি এমন হয় যে কোম্পানি দেখা যাচ্ছে আপনার সুদ ভিত্তিক ঋণ নিয়ে রাখছে অনেক, যেটা বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে হয়, বা ব্যাংকে সে ফিক্সড ডিপোজিট করে রাখছে, এখান থেকে সে একটা ভালো প্রফিট নিচ্ছে, তো তার ইনকামের মধ্যে যদি কোনোভাবে হারাম ঢুকে যায়, এতে যেটা হবে তার শেয়ার হোল্ডারদের ইনকামেও হারাম ঢুকে যাবে। তখন ওই ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করা যাবে না। সুদের ঋণের সাথে সম্পৃক্ততা থাকলে লভ্যাংশ থেকে সুদের অংশ আপনার পবিত্র করতে হবে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে আপনার যদি এমন হয় যে আপনার ওই কোম্পানিতে শেয়ার রয়েছে, আপনার শেয়ারের বিপরীতে প্রফিট হচ্ছে 10 টাকা, তো কোম্পানির সুদি ঋণ ইত্যাদির আনুপাতিক হার হচ্ছে 2%। 10 টাকার কোম্পানির মোট সম্পদের একটি নির্দিষ্ট অংশ অবশ্যই স্থায়ী সম্পদ হতে হবে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন, ওই কোম্পানির আপনার একটা অংশ, কি পরিমাণ অংশ সেটা আমরা দেখব। অবশ্যই ফিক্সড অ্যাসেট থাকতে হবে। যেমন আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন, অ্যাসেট নেই, তাহলে যেটা হবে ওই কোম্পানির শেয়ার বেশি দামে আপনি সেল 1,00,000 টাকা যে বৃদ্ধি করবেন, এই শেয়ারের বিপরীতে অ্যাসেট থাকতে হবে। আমরা জানি যে শরীয়তে আপনার আহ পণ্য যদি না থাকে তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। 100 টাকা কি 1,000 টাকায় বিক্রি করা যাবে, কি বলেন আপনারা? মানে 100 টাকার একটা শেয়ারকে আপনি না, 1,000 টাকায় সেল করতে পারবেন যদি এর বিপরীতে অ্যাসেট না থাকে? কোন অপশন আছে? বলেন। এটা কোনো সুযোগ নাই। তো শেয়ার যখন আপনি বিক্রি করতে চাইবেন, তখন যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন সেই কোম্পানির শেয়ারের বিপরীতে ফিক্সড অ্যাসেট আছে কিনা, থাকলে কি পরিমাণ আছে, এটা আমরা সামনে দেখব ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, কোম্পানির মোট সম্পদের একটি নির্দিষ্ট অংশ, যেটা আমরা দেখলাম, বাজারে প্রবেশের ক্ষেত্রে নিয়ত শুদ্ধ রাখা এবং জুয়া, ফটকাবাজি, স্পেকুলেশন থেকে বিরত থাকতে হবে।
আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন কেন? আপনার বিনিয়োগটা অবশ্যই এটা নিয়তের ক্ষেত্রে আপনি এটা বিনিয়োগ করেছেন বা শেয়ার কিনেছেন, এখান থেকে আপনি প্রফিট করবেন, হালালভাবে প্রফিট করবেন। কোন ধরনের জুয়া ইত্যাদি কারবারের সঙ্গে সম্পৃক্ত হবেন না। বা এখানে আপনার এমন না যে বাস জাস্ট ক্যাপিটাল গেইন, শেয়ারের দামটা বেড়ে গেল আপনি বেচে দিলেন। বাস্তবতা যাচাই না করা, আসলেই কোম্পানির লাভ হচ্ছে কিনা, লস হচ্ছে কিনা, এই বিষয়গুলো যাচাই সাপেক্ষে আ শেয়ারটা আসলেও কেনা, এরপরে বিক্রি করা। মানে ন্যূনতম যে মানদণ্ডগুলো রয়েছে সেটার প্রতি খেয়াল রাখা। শেয়ার বাজারে জুয়ার কারবারি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আপনার আ আ জুয়ার মধ্যে যেটা হয় যে আপনার হঠাৎ দাম বেড়ে যাচ্ছে। মানে এখানে দাম বাড়া কমার কোনো নীতি থাকে না। তো শেয়ার বাজারেও অনেক সময় এমন হয় দাম বাড়া কমার কোনো নীতি থাকে না। আমরা দেখি যে অনেক সময় মানুষ বাংলাদেশে বিভিন্ন সময় শেয়ার হোল্ডাররা প্রতারিত হয়েছেন। এখান থেকে একটা বিশাল অ্যামাউন্ট ওই প্রতারণার মধ্য দিয়ে বিভিন্ন পক্ষ তারা বিশাল বড় একটা অ্যামাউন্ট সরিয়ে ফেলেছে। এই প্রতারণার শিকার হয়েছে কেন? কারণ এখানে আপনার কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধি করা হয়েছে। যেটার সঙ্গে মূল কোম্পানির কোনো সম্পর্ক নেই, শেয়ারের কোনো সম্পর্ক নেই। গ্রাহক ভেবেছে শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে, শেয়ার কিনেছে, সবাই কিনেছে। তো এক পর্যায়ে দেখা গেছে হঠাৎ দাম পড়ে গেছে। তো যিনি ৳৫,০০০ দিয়ে শেয়ার কিনলেন, উনি দেখলেন যে উনার শেয়ারের দাম হয়ে গেছে ৳২,০০০, ৳১,০০০। এইভাবে এখানে একটা গেম তৈরি করা হয়। তো এই ধরনের যদি গেমটাই উদ্দেশ্য হয়, তখন ওই শেয়ার বাজারে বিনিয়োগ করা, ওই শেয়ার বাজার থেকে শেয়ার কেনা-বেচা করা সেটা কখনোই জায়েজ হবে না। এখানে দেখেন উল্লেখযোগ্য স্কলারদের অভিমতটা আমরা বলেছি যে ওআইসি ফিক একাডেমি, মুফতি তাকি উসমানি এবং আইডিবি শরিয়া বোর্ডের মতে মিশ্র কারবারের ক্ষেত্রে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে শেয়ার লেনদেনের অবকাশ রয়েছে। তো শেয়ার বাজার এটা বৈধ। তবে বৈধতার জন্য মৌলিক ৪ টা শর্ত রয়েছে। আমরা কিছু শর্তের মতো কিছু বিষয় পর্যালোচনা করেছি। এখানে মৌলিক ৪ টা বিষয় রয়েছে, ৪ টা কন্ডিশন রয়েছে। যে শর্তগুলো দিয়েছেন আ একজন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি এই ৪ টা শর্ত প্রস্তাব করেছেন যে এই ৪ টা শর্ত বা কন্ডিশন যদি পাওয়া যায় তখন ওই শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করতে পারবেন। তো ১ম হচ্ছে কোম্পানির মূল কারবার হালাল হতে হবে, যেটা আমরা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। কোম্পানির মূল কারবার হালাল না হলে ওই শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশে এমন কি কোম্পানি আছে যাদের মূল কারবার হালাল নয়? বাংলাদেশে কি এমন কোন কোম্পানি আছে, প্রতিষ্ঠান? সুদী ব্যাংকগুলো যে শেয়ারগুলো রয়েছে, সুদী ব্যাংক, এটা তো উনকার পাগলাম হয়নি। সুদী ব্যাংকগুলোর শেয়ার এটা মানে সুদভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে তারা যেহেতু আপনার সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে, ইন্টারেস্ট এবং এখানে সুদি চুক্তি হয়। তো এই কারণে এদের যে শেয়ারগুলো রয়েছে এই শেয়ারগুলো আপনার এটা হারামের অন্তর্ভুক্ত হবে। আমরা যদি একটু আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখি যে আর কি ধরনের প্রতিষ্ঠান হতে পারে যাদের শেয়ার কেনা যাবে না। যেমন আন্তর্জাতিকভাবে যদি দেখেন অনেক কোম্পানি আছে। হ্যাঁ, বলেন। বলছিলাম যে এমন কোম্পানি দেখা যাচ্ছে যে তারা ব্যবসা হচ্ছে মদের ব্যবসা করে, মদের কোম্পানি একটা ব্র্যান্ড। এরপরে দেখেন আ সাধারণভাবে যেটা হয় আপনার সেটা হচ্ছে আ আপনার শেয়ারের ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্যে কেনাবেচার জন্য কোম্পানির শুধু তরল সম্পদ থাকলে চলবে না, বরং ফিক্সড অ্যাসেট থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। তো একটা কোম্পানিতে আপনার আপনি বিনিয়োগ করেছেন, কোম্পানির শেয়ার আপনি কিনেছেন। তো লিকুইড অ্যাসেটও যেমন আছে ওই কোম্পানির, ফিক্সড অ্যাসেটও আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো জানতে হবে যে ওই কোম্পানির ফিক্সড অ্যাসেট আছে কিনা? থাকলে সেটা কি পরিমাণ? ফিক্সড অ্যাসেটটা যদি আপনার আমরা এখানে ডান দিকে দেখেন ওআইসি ফিক একাডেমি এবং জমহুর উলামাদের একটা সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্যে শেয়ার বিক্রির জন্য কোম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ, ট্রানজিবল অ্যাসেট, তার তরল সম্পদের চেয়ে অধিক হতে হবে। অর্থাৎ ফিক্সড অ্যাসেট মিনিমাম 51%, 51% হতে হবে। তো 51% যদি হয় সেক্ষেত্রেই আপনি ওই কোম্পানির শেয়ার বেশি মূল্যে বিক্রি করতে পারবেন। মানে তখনই ধরে নেওয়া হবে যে আপনার শেয়ারের বিপরীতে মূলত অ্যাসেট আছে।
যদিও মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি আসলে এখানে কোনো পরিমাণের কথা বলেন নাই মৌলিকভাবে, ওনার মতামতটা এমন যে ফিক্সড অ্যাসেট থাকলেই আপনি সেল করতে পারবেন, এখানে 51% থাকতে হবে এমন না। বাকি সংখ্যাগরিষ্ঠ আলেম, ওআইসি ফিক একাডেমি এবং আন্তর্জাতিক ফতোয়া বোর্ডগুলো এমনটাই বলেছে, যেটা মিনিমাম 51%, 51% হতে হবে। আচ্ছা, এরপরে দেখেন লভ্যাংশে যুক্ত হওয়া সুদের সমপরিমাণ অর্থ সবাই এজিএম সুদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। যদি এমন হয় যে আপনার কোম্পানি, আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন ওই কোম্পানি আপনার সুদি কারবার করে, সুদভিত্তিক লোন নেয়, তো সুদভিত্তিক লোনের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ আছে যেটা আপনার আইওফি বলেছে, সেটা হচ্ছে আপনার 30%। কোম্পানির সুদভিত্তিক লোনের পরিমাণটা যদি 30%-এর কম হয়, কম বেশি হয়, 30%-এর কম হয়, তাহলে সমস্যা নেই। আর যদি এর বেশি হয়ে যায় তাহলে ওই কোম্পানির শেয়ার কেনা যাবে না। আচ্ছা দেখেন, আমরা মৌলিক বিষয়টা বলি। যদি এমন হয় আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন তারা সুদি লেনদেন করে, মানে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে। তো ব্যাংক থেকে লোনটা কিভাবে নেয়? সুদ ভিত্তিক নেয়, কোন কনভেনশনাল ব্যাংক থেকে নেয়। তখন আপনাকে যেটা করতে হবে, এবং সেটা যদি 30%-এর কম হয় তাহলে তো শেয়ার কেনা জায়েজ, সমস্যা নেই। বাট আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনার কোম্পানি সুদভিত্তিক লেনদেন করছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে, আপনি সাধারণ সভায় এটার বিরুদ্ধে আওয়াজ বা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ জারি রাখবেন যে আপনি এটা সাপোর্ট করছেন না। আপনি জাস্ট সাধারণ সভায় প্রস্তাব করবেন কোম্পানি যেন এভাবে ব্যাংক থেকে সুদভিত্তিক লোন না নেয়। এখন আপনার প্রস্তাব গৃহীত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি দায়মুক্ত হয়ে গেলেন যে আপনি আসলে এই কোম্পানির সুদভিত্তিক লেনদেনের এই কারবারের সঙ্গে সম্পৃক্ত নন। আর যদি সুদভিত্তিক এই লেনদেনের কারবারটা 30% অতিক্রম করে, যেটা আমরা বললাম, কেউ কেউ 33% বলেছে, তাহলে ওই কোম্পানির শেয়ার কেনা যাবে না। লভ্যাংশে যুক্ত হওয়া সুদের সমপরিমাণ অর্থ সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। তো এমন হতে পারে যে কোম্পানি ব্যাংকে কোনো সেভিংস করেছে, ওখান থেকে প্রফিট হচ্ছে, বা কোনোভাবে এই কোম্পানির মধ্যে আপনার সুদের পরিমাণ ঢুকে গেল। এইটা যদি কোনোভাবে আইডেন্টিফাই করা যায় যে কি পরিমাণ সুদ ঢুকেছে, কি পরিমাণ সুদ যুক্ত হয়েছে, তাহলে আপনি আপনার শেয়ারের বিপরীতে আনুপাতিক হারে ওই পরিমাণ অর্থ দান করে দিবেন। আপনার শেয়ারের আনুপাতিক হারে যদি ওই পরিমাণ অর্থ হয় 200 টাকা, সেটা আপনি দান করে দিবেন। এটা হতে পারে 2000 টাকা, সেটা আপনি দান করে দিবেন। তো এটা হচ্ছে আপনার সম্পদকে আপনি হারাম থেকে হালাল যে অংশটুকু সেটাকে আলাদা করে ফেললেন। তো বিদ্যমান পরিস্থিতিতে আমরা শেয়ার বাজারকে নাজায়েজ বলি না, যে এখানে বিনিয়োগ করা যাবে না, এমনটা কখনোই বলি না। বাট আমরা যেটা বলি সেটা হচ্ছে বেশ কিছু কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। শর্ত সাপেক্ষে যদি বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে এটা বৈধ হবে, নচেৎ এটা বৈধ হবে না। এখানে দেখেন শেয়ার বাজার লেনদেনের মেকানিজম এবং কিছু প্রশ্ন এখানে। সেটেলমেন্টের আগে শেয়ার বিক্রি করা যাবে কি? তো দেখেন আইওফির মতে মালিকানা ও ঝুঁকি ক্রেতার জিম্মায় আসার পর সেটেলমেন্ট পূর্ণ হওয়ার আগেই বিক্রি করা যায়। ক্রেতার নামে সেটা নিবন্ধিত হওয়া, এটার আগে বিক্রি করতে পারে। ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক থেকে সুদি ঋণের বিনিময়ে শেয়ার ক্রয় করা সম্পূর্ণ অবৈধ। তো কোনো ব্রোকার থেকে বা কোনো মার্চেন্ট ব্যাংক থেকে আপনার মার্জিন লোন নিয়ে, অর্থাৎ সুদভিত্তিক লোন নিয়ে আপনি শেয়ার কিনলেন, এটা অনেক সময় অফার করা হয় ব্রোকারদের থেকে, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আপনি শেয়ার কিনতেছেন, এটা হয়তো শর্ত সাপেক্ষে জায়েজ, বাট আপনি যে সুদভিত্তিক লোন নিচ্ছেন সেটা তো নাজায়েজ। শর্ট সেল করা যাবে না। যে শেয়ারের মালিক বিক্রেতা নিজে নয় তা বিক্রি করা শরীয়তে জায়েজ না। তো মালিক আপনি কখন হবেন? যখন রিস্ক ট্রান্সফার হবে, ঝুঁকিটা আপনার জিম্মায় চলে আসবে। শেয়ার ধার দেওয়া, এটা যাবে কিনা? না, শেয়ার ধার দেওয়ার কোনো পদ্ধতি শরীয়তে নেই। এটা কোনো আপনার টাকা না যেটা আপনি কাউকে ধার দিবেন। এটা হয় আপনি নিজে এটা ভোগ করবেন, না হয় এটা আপনি সেল করে দিবেন। শেয়ারের ক্ষেত্রে বায়ে সালাম প্রযোজ্য কিনা? না, শেয়ার কোনো সুনির্দিষ্ট পণ্য নয়, এটা একটা আনুপাতিক মালিকানা। তাই এতে সালাম চুক্তি প্রয়োগ করা যাবে না। আমরা সালাম পড়েছি, সালাম হয় সুনির্দিষ্ট পণ্যে। তো শেয়ার এটা সুনির্দিষ্ট কোনো পণ্য না। এটা হচ্ছে কোম্পানির আহ একটা মূলধনে আপনি বিনিয়োগ করেছেন, তো কোম্পানির একটা আনুপাতিক মালিকানা হয়, সেক্ষেত্রে আপনি আপনার শেয়ারটা বেশি দামে সেল করতে পারবেন।
এখানে আপনার কখনোই বাই সালাম করার সুযোগ নেই। আচ্ছা, এই ছিল আমাদের শেয়ার বাজার নিয়ে আলোচনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমরা এরপরে সুকুকে চলে যাব। একটা প্রশ্ন ছিল, জি বলুন। শেয়ার শরীয়ত সম্মত হালাল কিনা এটা জানার জন্য কোনো টুলস রয়েছে, বা আমরা কোথায় জানতে পারি? তো আমরা জানি যে শরিয়া ইন্ডেক্স গুলো আছে, এটা এই শেয়ার গুলো কোন শরিয়া ইন্ডেক্স এর অন্তর্ভুক্ত কিনা সেগুলো সরাসরি আমরা কোথাও পাই না। এটা কি কিভাবে জানা যাবে? জাযাকাল্লাহ খায়ের। এখন বিষয়টা হচ্ছে আপনার আহ, মানে আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন, কিনতে পারবেন কিনা, বা সেটা আপনার সারিয়া ইন্ডেক্স এর অন্তর্ভুক্ত কিনা। আর শেয়ার বাজারের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ঢাকা বা চিটাগাং দুটোতেই আপনার আহ, আপনার সারিয়া ইন্ডেক্স রয়েছে, আপনি হয়তো জানেন। আপনার এবং ঠিক তেমনি ভাবে বর্তমানে আপনার আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, যেটা বিসিএসই সম্ভবত, এখানেও আপনার সম্প্রতি শরিয়া বোর্ড ঘোষণা করা হয়েছে এবং বিশেষজ্ঞ আলেমগণ যুক্ত হয়েছে। এরপরেও যেটা উচিত আমাদের, আমরা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই, সেটা অবশ্যই বিনিয়োগটা শরিয়া সম্মত হচ্ছে কিনা সেটা ওই সময় যাচাই করে নেওয়া। কোনো একজন স্কলার, আলেম বা মুফতির সঙ্গে কথা বলে যাচাই করে নেওয়া। তো যাচাইয়ের ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির মূল কারবার হালাল কিনা, এবং সেই কোম্পানির যে শেয়ারের সঙ্গে মূল কোম্পানির সম্পৃক্ততা আছে কিনা, না জাস্ট এটা যে কোনো সময় যে কোনো গুজবের উপর ভিত্তি করে দাম ওঠানামা করে, এমন কিছু বিষয় যাচাই করে নেওয়াটাই অধিক সতর্কতা। আর যদি সম্ভব হয় আইপিও শেয়ার, যেটা যেটা আমরা বললাম, এ ধরনের শেয়ারটা অনেকটা নিরাপদ সেকেন্ডারি শেয়ারের তুলনায়। হুম। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে শরিয়া ইন্ডেক্স এর ভিতরে কোন কোন শেয়ার অন্তর্ভুক্ত, এটা কিন্তু আসলে আমরা কোথাও খুঁজে পাই না। আমি চেষ্টা করেছি এটা এই শেয়ারের নামগুলো জানার জন্য, যে এখন কোন কোন শেয়ার এটার ভিতরে আছে, যে 10টা 20টা 30টা, এগুলোর নাম কি, এগুলো কি জানার কোনো ওয়েবসাইট আছে বা কোনো আছে কিনা, অথবা আপনার কাছে এটা সংগ্রহে কোনো নামগুলো আছে কিনা, কোথায় পাওয়া যাবে, এটা এটা আমাকে তখন যখন আপডেট হয় এই জিনিসটা জানতে এটা জেনে এরপরে বলতে হবে ইনশাল্লাহ, দেখে আমি জি। কথা বলি। আচ্ছা, এবার দেখেন, শেয়ারের সাথে সংশ্লিষ্ট আরো একটি আলোচনা, সেটা হচ্ছে সুকুক। সুকুক একটা আরবি শব্দ, আমরা বুঝতেই পারছি সুকুক। সক্কুন, আরবিতে সক্কুন, সদ কাফ সক্কুন মানে হচ্ছে চেক। আমরা যে ব্যাংকে যে চেকটা ইস্যু করা হয়, এই চেকটাকে আরবিতে আপনার সক বলে। তো ওখান থেকেই কিন্তু চেক মানে শব্দের একটা মিল রয়েছে আপনার। ওই সক্কুন শব্দের আপনার বহুবচন হচ্ছে সুকুক। এই সুকুকটা কি এবং এটা কিসের বিপরীতে আসলো? মূলত যে বন্ড রয়েছে, আমরা যেটা জানি বন্ড আলোচনা হয়েছে, পুঁজিবাদী ব্যবস্থায় সরকার বা ব্যাংক অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বন্ড ইস্যু করে থাকে। এটি সম্পূর্ণই বন্ড, এটা সম্পূর্ণ সুদ ভিত্তিক একটা ঋণপত্র। তো এই বন্ডের একটা সরিয়া বিকল্প হচ্ছে সুকুক। তো বন্ডের ক্ষেত্রে মূলত যখন একটা গভর্নমেন্টের তারল্য সংকট হয়, আপনার লিকুইড অ্যাসেটের দরকার হয়, তারল্য সংকট হয়, টাকার প্রয়োজন হয়, তখন গভর্নমেন্ট বন্ড ইস্যু করে এবং জনগণ থেকে টাকা সংগ্রহ করে তাদেরকে এটার একটা ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয় এটার বিপরীতে। তো বন্ড যে গভর্নমেন্ট ইস্যু করে এবং সেটা বিতরণ করে সুদ দেয়, এটাও তো কোনো একটা পারপাসে সে নিয়ে থাকে অবশ্যই। তার একটা হয়তো একটা ফ্লাইওভার করবে, অথবা একটা স্কুল করবে, বা কোনো একটা প্রজেক্ট করবে, এই জন্যই মূলত গভর্নমেন্ট বন্ড ইস্যু করে থাকে। তো সেম কাজটা কিন্তু গভর্নমেন্ট চাইলে শরিয়া সম্মতভাবে করতে পারে, সেটা হচ্ছে সুকুক। সুদবিহীন ইসলামী অর্থনীতির আলোকে বন্ডের হালাল বিকল্পই হচ্ছে সুকুক। এটি কেবল ঋণের কাগজ নয়, বরং সম্পদের মালিকানার সনদ। তো গভর্নমেন্ট যখন বন্ডের বিপরীতে সুকুক ইস্যু করবেন, তখন যেটা হবে, সুকুক যারা সংগ্রহ করবেন তারা যে প্রজেক্টের বিপরীতে সুকুক ইস্যু করা হয়েছে, তারাও সেই প্রজেক্টের একজন সম্মানিত এবং গর্বিত অংশীদার হবে, এবং এখানে আপনার লাভ লসের অংশীদার হবে। তো স্বাভাবিকভাবে গভর্নমেন্টের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এখানে লস হওয়ার চাই সম্ভাবনা বা ঝুঁকিটা কম থাকে। তো বন্ডের ক্ষেত্রে তারা যেমন প্রফিট দিচ্ছেন, সুকুকের ক্ষেত্রেও নিশ্চয়ই তারা সেই প্রফিটটা দিতে পারবে। এবং ঠিক এ কারণেই আপনার সাম্প্রতিক সময় বাংলাদেশেও আপনার
জানেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও বেশ কয়েকবারই সুকুক ইস্যু করা হয়েছে, বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকেও সুকুক ইস্যু করা হয়েছে। এখন তো সরকার সাম্প্রতিক সময়ে সম্ভবত কিছুদিন আগে একবার সুকুক ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক থেকে, আপনার নোয়াখালী বা বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজেক্ট ইত্যাদি কাজ করার জন্য এই সুকুক ইস্যু করা হয়েছে। সুকুকের প্রয়োজনীয়তাটা কি এবং এটার প্রয়োজনীয়তাটা কেন, ইতিহাস কি, সেটা একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে সম্পদের সুষম বন্টন হয় এখানে। বন্ড কেবল নির্দিষ্ট শ্রেণীর মানুষ সুদ খায়, সম্পদের মালিকানা পায় না। সুকুকে বিনিয়োগকারীরা সরাসরি প্রজেক্টের আনুপাতিক মালিকানা ও বাস্তব লাভ পেয়ে যায়, মানে যেটা ইসলামী অর্থনীতির একটা সুফল। ইসলাম সবসময় আপনার বিনিয়োগের কথা বলে, মুদারাবার কথা বলে, মুশারাকার কথা বলে। কেন? এখানে যেন মালিকানাটা ভাগ হয়, জাস্ট এমন না হয় যে একদল আপনার জাস্ট নিরাপদে তিনি সম্পদ থেকে একটা আর্ন বা প্রফিট আর্ন করছেন, সুদ নিচ্ছেন নিরাপদে, এমনটা যেন না হয়, বরং এটার একটা সুষম বন্টন হয়। আমরা আমাদের সমাজে কি দেখি, একটা কনভেনশনাল ব্যাংক বড় বড় ব্যবসায়ীকে লোন দিচ্ছে 1 কোটি টাকা। সব ব্যাংকই মূলত ইসলামী ব্যাংকগুলো আপনার কৌশলেই তারা এক ধরনের লোনই দিচ্ছে, মুনাবাহা করছে, এটাও একটা লোনের মতোই। এটাও এক পর্যায়ে গিয়ে লোন হিসাবেই ক্রিয়েট হচ্ছে। তো ব্যবসায়ীদেরকে লোন দেয়া আর ব্যবসায়ীদেরকে বিনিয়োগ করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যখন লোন দিচ্ছেন তখন তো আপনি নিরাপদ। ব্যবসার এই ব্যবসায় লাভ হোক কিংবা লস হোক, আপনি অবশ্যই আপনার সুদ পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন বিনিয়োগ করবেন, একটা ব্যাংক যখন বড় বড় ব্যবসায়ীর ব্যবসায় বিনিয়োগ করবে, তখন ওই ব্যাংকে সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হবে। তো ব্যাংকে ঝুঁকির মধ্যে থাকতে হবে মানে ব্যাংক কখনো হয়তো লাভ পেতে পারেন, কখনো তাকে লসের অংশীদারও হতে বা হওয়া লাগতে পারে। আবার অন্যদিকে ব্যবসায়ী তিনিও নিরাপদ থাকবেন, কখনো লস হলে সেটা হয়তো ব্যাংক বহন করবে। তো দেখেন, ব্যাংকগুলো যখন আপনার লোন দেয়, লোন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ঝুঁকি থাকে আপনার। ব্যাংকগুলো যখন ঋণ দেয় বড় বড় ব্যবসায়ীদেরকে, ওখানেও কিন্তু ঝুঁকি থাকে, আমরা এটা হয়তো অনেক সময় খেয়াল করি না। এখন আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে গত 1-1.5 বছর আগে বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির কথা আমরা শুনেছি। তো এক ব্যাংকের কথা আমি শুনলাম যে তাদের মোট ডিপোজিট 1,85,000 কোটি টাকা, এর মধ্যে প্রায় 1,00,000 কোটি টাকার মতো রয়েছে ঋণ খেলাপি। তো তাদের এখন ক্যাশ যদি বলা যায় 85,000 কোটি টাকা। এই যে একটা বিশাল পরিমাণ অর্থ ঋণ খেলাপি আপনার, এটাও তো একটা ঝুঁকি ক্রিয়েট হয়েছে আপনার। তো একই ঝুঁকি আপনি যখন বিনিয়োগ করবেন, একই ধরনের ঝুঁকি তৈরি হবে, কিন্তু ব্যাংকগুলো এই ঝুঁকি নিতে চায় না। যাই হোক, এতে যেটা হয় সম্পদের সুষম বন্টন হয় না। ইতিহাস যদি আমরা দেখি যে সুকুকটা আসলে কবে থেকে শুরু হয়েছে, 1977 সালে সুকুকুল মুকারাজা দিয়ে শুরু। পরবর্তীতে 1983 সালে তুরস্কে, 95 সালে মালয়েশিয়ায় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে এর ব্যবহার শুরু হয়। সুকুক ইসলামী অর্থনীতির খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনার, এবং এটা যদি একটা সরকার আন্তরিকভাবে এই সুকুকের বিস্তার ঘটাতে পারে, জনগণকে এখানে ইনভলভ করতে পারে, তাহলে জনগণ যেমনি ভাবে উপকৃত হবে, একটা গভর্নমেন্ট সরকারও ভালোভাবে উপকৃত হবে। জনগণ উপকৃত হবে কিভাবে? বন্ডের বিপরীতে সুদের হার খুবই সামান্য থাকে এবং এটা ব্যাপকভাবে ওইভাবে বিস্তৃতও না। তো অন্যদিকে এটা একটা হারাম। তো যখন আপনি সুকুকের বিস্তার ঘটাবেন, জনগণকে ইনভলভ করবেন, জনগণ হালাল উপায়ে আপনার আহ হালাল উপায়ে প্রফিট করা বা কিছু টাকা উপার্জন করার একটা মাধ্যম পাবেন। অনেক অবসর রিটায়ার্ড পার্সনরা আছেন, অনেক বিধবা নারীরা আছেন যাদের এরকম সম্পদ আছে, ক্যাশ আছে, বিনিয়োগ করার জায়গা পান না। তো দেখা যায় আপনার কোনো বন্ড কিনে রাখলে এখানে বিনিয়োগটা হারাম হয়ে যাচ্ছে, ব্যাংকে রাখলে এখানেও নানান প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু যখন সুকুক ইস্যু করা হবে, তারা যদি সুকুক সংগ্রহ করে রাখেন, তাদের বিনিয়োগটা সম্পূর্ণরূপে হালাল হবে। বৈশ্বিক প্রেক্ষাপট আমরা দেখি, বিশ্বের সুকুক শেয়ারের 39% সৌদি আরবে এবং 33% মালয়েশিয়ার দখলে। বাংলাদেশে সুকুক গ্রহণ এখনো প্রাথমিক অবস্থায় 14তম অবস্থান রয়েছে, বাট রিসেন্টলি, এটা অনেক আগের তথ্য, বাংলাদেশ সুকুকের ক্ষেত্রেও বেশ ডেভেলপ করেছে। তো সুকুকের শাব্দিক অর্থ যেটা তো আমি আলোচনা করলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সুকুক শব্দটি আরবি সাক্কুনের বহুবচন। প্রখ্যাত ভাষাবিদ ইবনে ফারিস রহিমাহুল্লাহর মতে এর মূল অর্থ হলো দুটি বস্তুর গভীর আন্তঃসম্পর্ক। প্রাচীনকালে গুরুত্বপূর্ণ আইনি দলিল বা ওয়াকফের দলিলকে সাক বলা হতো। আমরা কিতাবের মধ্যেও
এমনটা পেয়ে যাই মাঝে মধ্যে যে বিভিন্ন দলিল দস্তাবেজ এগুলোকে সাক্কুন বলা হয়। এরপরে দেখেন আপনার আইওফি যে সংজ্ঞা বা সুকুকের যে সংজ্ঞা দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সংজ্ঞার যে সারাংশ সেটা হচ্ছে আপনার সুকুক হলো সমমূল্য বিভক্ত এমন কিছু সার্টিফিকেট যা নিম্নোক্ত বিষয়গুলোতে বিনিয়োগকারীর অবিভক্ত আনডিভাইডেড আনুপাতিক মালিকানা নিশ্চিত করে। একটা হলো সুনির্দিষ্ট বস্তু বা সম্পদে। আপনি যখন সুকুক সংগ্রহ করবেন তখন সুনির্দিষ্ট বস্তু বা সম্পদে আপনার একটা মালিকানা নিশ্চিত হবে। কোনো বস্তুর উপকারে বা সেবায় কোনো সার্ভিসের বিপরীতে যখন সুকুক ইস্যু করা হয় তখন ওই সার্ভিসের বিপরীতে আপনার একটা মালিকানা সাব্যস্ত হবে। ওই সার্ভিসের বিপরীতে যে ভাড়া আসবে বা ওই সার্ভিসের বিপরীতে আপনার যে আ লভ্যাংশ বা যে প্রফিটটা হবে সেখান থেকে আপনি একটা অংশ পেয়ে যাবেন। সুনির্দিষ্ট কোনো প্রজেক্টের সম্পদে আপনার মালিকানা নিশ্চিত হবে। মূল বিষয় হচ্ছে সুকুক মানেই হচ্ছে একটা বিনিয়োগ শেয়ারের মতোই সুনির্দিষ্ট কোনো সম্পদ বা আপনার ইউজুফরাক যেটাকে বলি আমরা কোনো একটা উপকার ভোগ, সার্ভিস ইত্যাদিতে বা কোনো একটা প্রজেক্টে আপনার মালিকানা নিশ্চিত হবে। এখানে দেখি আমরা ইসলামিক বন্ডস বা সুকুকের অনন্য কিছু বৈশিষ্ট্য। বাস্তব মুনাফা ভিত্তিক রিয়েল প্রফিট বেসড এটা হচ্ছে সুকুকের একটা বড় বৈশিষ্ট্য। সুকুকের মুনাফা প্রদত্ত পুঁজির ভিত্তিতে নির্ধারিত হয় না, বরং প্রজেক্টের বাস্তব আয় ও মুনাফার ভিত্তিতে বণ্টিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এতে যেটা হবে দুই পক্ষই লাভবান হবে। একজন বিনিয়োগকারী তিনিও লাভবান হবেন, একজন বিনিয়োগ গ্রহীতা তিনিও লাভবান হবেন। এবং আপনার এটা হচ্ছে সুকুকের একটা বড় বৈশিষ্ট্য। এরপর আমরা দেখতে পাচ্ছি তারল্য ব্যবস্থাপনা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য বেড়ে গেলে সুকুকে বিনিয়োগ করতে পারে এবং সংকট হলে বিক্রি করে তারল্য মেটাতে পারে। যেকোনো ব্যাংক চাইলে সুকুকে বিনিয়োগ করতে পারে, গভর্নমেন্টের সুকুকে বিনিয়োগ করতে পারে। মালিকানার প্রতিনিধিত্ব, এটি কেবল অর্থের গ্যারান্টি নয় বরং অন্তর্নিহিত সম্পদের আপনার আন্ডারলাইং যে অ্যাসেট রয়েছে মালিকানা প্রমাণ করে। আপনি যখন সুকুক কিনবেন, আপনি যখন বন্ড কিনবেন দুটোকে আপনি পাশাপাশি রাখবেন। বন্ড কি? আপনি জাস্ট গভর্নমেন্টকে একটা লোন দিয়েছেন। এটার বিপরীতে আপনি সুদ পাবেন। আর সুকুক মানে কি? দেখেন বন্ডে আপনার এখানে কোনো মালিকানা হয় না। জাস্ট আপনি কিনেছেন, এটার বিপরীতে আপনাকে একটা সুদ দেওয়া হবে। সুকুক মানে হচ্ছে কত একটা ভ্যালুয়েবল একটা কাগজ আপনার কাছে যে এটার বিপরীতে যে প্রজেক্ট রয়েছে বা যে অ্যাসেট সম্পদ রয়েছে সেখানে আপনার আনুপাতিক মালিকানা রয়েছে। এবং এটার প্রফিট যদি কখনো বাড়ে আপনার প্রফিটও বাড়বে। কারণ আপনার প্রফিট তো নির্ধারিত হবে পার্সেন্টেজের ভিত্তিতে। আপনাকে 11% প্রফিট দেওয়া হবে। 11% প্রফিট কখনো 11,000 হতে পারে। কখনো এটা 22,000 ও হয়ে যেতে পারে। আপনি সবসময় একটা আশার মধ্যে থাকবেন যে এটা বাড়তে পারে। আবার কখনো ইন কেস কমতেও পারে। তো ব্যবসার ক্ষেত্রে কমার কথা আমরা বলি না। একটা গভর্নমেন্ট যখন সুকুক ইস্যু করবে সেও চেষ্টা করবে যেন তার গ্রাহকরা লাভবান হয়। ঝুঁকিও আ মুনাফার অংশীদারিত্ব, রিস্ক শেয়ারিং ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে রিস্ক শেয়ারিং হয়। ঝুঁকি মুনাফার মধ্যে অংশীদারিত্ব নিশ্চিত করা হয়। সুকুক হোল্ডাররা সম্পদের আনুপাতিক হারে লাভ ও লোকসান উভয়ের অংশীদার হয়। সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য শর্ত সাপেক্ষে সুকুক সেকেন্ডারি মার্কেটে হাত বদল করা যায়, যা বিনিয়োগকারীদের জন্য সহজে প্রস্থান ফান্ডের যোগান নিশ্চিত করে। আচ্ছা, এখানে আপনাদেরকে প্রশ্ন করি যে সুকুক এটা কখন বিক্রি করা যাবে বলেন তো? একটা মৌলিক শর্ত বলেন যে একটা সুকুক আপনি আজকে কিনেছেন, কালকে কি এটা সেল করতে পারবেন? সুকুকের বিপরীতে যদি অ্যাসেট তৈরি না হয়, সুকুকটা কি সেল করা যাবে? দেখেন এটা গুরুত্বপূর্ণ যে আপনি সুকুক কিনলেন। সুকুকটা তো যেকোনো একটা প্রজেক্ট বা অ্যাসেটের বিপরীতে ইস্যু করা হয়েছে। তো সেই অ্যাসেটটা যদি এখনো ক্রিয়েট না হয়, গভর্নমেন্ট যদি বা যেকোনো একটা সার্ভিসের বিপরীতে সেটা যদি এখনো চলমান প্রক্রিয়ায় না আসে, সেটা যদি তৈরি না হয়, বাস্তবে অস্তিত্বে না আসে, সেই সুকুকটা কিন্তু আপনি চাইলে সেকেন্ডারি মার্কেটে সেল করতে পারবেন না। স্লাইডটা কি দেখতে পাচ্ছেন সবাই? এখন দেখেন এখানে একটা তুলনামূলক বিশ্লেষণ আমরা দেখাই যে সুকুক বনাম শেয়ার। আচ্ছা, এখানে বনাম শব্দটা ২ বার হয়েছে। সুকুক এবং শেয়ার তো কাছাকাছি আমরা দেখলাম। তো পার্থক্যটা কি? ১ম এ আমরা দেখি সুকুক বনাম বন্ড।
সুকুকের সাথে বন্ডের পার্থক্যটা কি? তো মালিকানার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সুকুক এটা নির্দিষ্ট সম্পদের মালিকানা বোঝায়, বন্ড এটা মালিকানা বোঝায় না, এটা কেবল ঋণ। সুদ আমরা দেখতে পাচ্ছি সুকুক এটা সম্পূর্ণ সুদবিহীন হয়, আর বন্ড এটা সর্বদা সুদবাহী হয়। মূলধনের গ্যারান্টি শরিয়া অনুসারে বা শরিয়া অনুযায়ী সরাসরি মূলধনের নিশ্চয়তা দেওয়া যায় না, এটা বাস্তব। আপনি সুকুক কিনেছেন, আপনার মূলধনেও কখনো ঘাটতি চলে আসতে পারে, রিস্ক আপনাকে নিতে হবে। কিন্তু অন্যদিকে বন্ড ইস্যুকারী মূল অর্থ ফেরতের সরাসরি নিশ্চয়তা দেয়। বন্ডের ক্ষেত্রে আপনি সেটা পাবেন, এটা হচ্ছে বন্ডের ক্ষেত্রে আপনার একটা ভালো অপরচুনিটি, আপনি মূলধনের একটা নিশ্চয়তা পাচ্ছেন। পরিচালনা মুদারাবা, ইজারা, মুরাবাহা ইত্যাদি চুক্তির মাধ্যমে পরিচালিত হয়। আর বন্ড এটা কেবল ঋণের মাধ্যমে পরিচালিত হয়। আচ্ছা, সুকুক বনাম শেয়ার আমরা দেখতে পাচ্ছি মালিকানার পরিধি। সুকুকের ক্ষেত্রে সুকুক এটা কেবল সুনির্দিষ্ট প্রজেক্ট বা সম্পদের মালিকানা বোঝায়, পুরো কোম্পানির মালিকানা বোঝায় না। কোম্পানি হয়তো তার সুনির্দিষ্ট কোনো প্রজেক্ট তৈরি করার জন্য সুকুক ইস্যু করেছে। খেয়াল করবেন, একটা কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, শেয়ারটা হয় আপনার কোম্পানির সামগ্রিক মালিকানার বিপরীতে, বাট সুকুকটা কিন্তু সামগ্রিক মালিকানার বিপরীতে না। একটা বড় গ্রুপ বা কোম্পানি, ফর এক্সাম্পল, তারা একটা সুনির্দিষ্ট প্রজেক্ট বাস্তবায়ন করবে, ওই প্রজেক্টের জন্য তারা সুকুক ইস্যু করেছে, তো সুকুক ওই প্রজেক্টের মালিকানাটাই বোঝাবে। মুনাফার উৎস, মুনাফা কেবল নির্দিষ্ট প্রজেক্টের আয়ের উপর নির্ভরশীল। অতএব সুকুক যেহেতু সুনির্দিষ্ট প্রজেক্টকেই বোঝায়, তো ওই প্রজেক্টের যে আয়, সে আয়ের উপরই নির্ভরশীল হবে। ওই প্রজেক্ট যদি লাভে হয় সুকুক লাভে থাকবে, ওটা লসে থাকলে সুকুক লসে থাকবে। মুনাফা কোম্পানির সার্বিক লাভের উপর নির্ভরশীল, এটা হয় শেয়ার বাজারে, শেয়ারে আপনার এমনও হতে পারে কোম্পানির ওই সুনির্দিষ্ট প্রজেক্ট লাভে আছে, সুকুক হোল্ডাররাও লাভে থাকবেন। এমনও হতে পারে কোম্পানি সামগ্রিকভাবে লসে আছে কিন্তু সুকুকের ক্ষেত্রে লাভে আছে, এটা হতে পারে। আচ্ছা, দেখেন সুকুকের মূল ভিত্তি এবং শরঈ নীতিমালা। সুকুকের ক্ষেত্রে যে কি কি পক্ষ রয়েছে, সুকুকের পক্ষসমূহ আমরা দেখি আসলে যে এখানে আসলেও কয়টা পক্ষ এখানে ইনভলভ থাকে। সুকুক ইস্যুকারী, এটা কোনো সরকার হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে আপনার। সুকুক ক্রয়কারী, এটা হলো মানে সাধারণ পাবলিক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানও হতে পারে, এটা যারা সম্পদের মালিক হন। এখানে পরিচালক আছে, যারা এটা মূলত মুদারিব বা উকিল হিসাবে কাজ করেন। এখানে বেশ আরো কিছু পক্ষ রয়েছে আপনার। এই সুকুক যখন আপনার সরকারিভাবে ইস্যু করা হয়, সুকুক হোল্ডার, সুকুক ইস্যুয়ার, এর বাইরেও আরো বেশ কিছু পক্ষ এখানে ইনভলভ হয়ে থাকে আপনার। ওই স্টক এক্সচেঞ্জ বা ওই যে পুঁজিবাজারের মতোই। সুকুকের রোকন, সুকুকের বেশ কিছু মূল বিষয় রয়েছে। একটা হলো ইজাব কবুল। আমরা জানি যেকোনো একটা আর্থিক লেনদেন বাস্তবায়ন হওয়ার জন্য শরীয়তে মূল শর্ত হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এটা বাস্তবায়িত হওয়া, যেন এখানে ইজাব কবুলটা সুষ্ঠুভাবে হয়। সুকুকের যে চুক্তিনামাটা, এরপরে মালিকানা নিশ্চিত হওয়া, গ্রাহক তার মালিকানা বুঝে পাচ্ছেন কিনা, কোনো ধরনের সুদের সম্পৃক্ততা আছে কিনা এখানে, এই বিষয়গুলো নিশ্চিত করা। সুকুক ইস্যুকারী কখনোই মূলধনের সরাসরি গ্যারান্টি দিতে পারবে না, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলধনের গ্যারান্টি দেওয়ার সুযোগ নেই, কারণ এটা একটা শরিয়াসম্মত বিনিয়োগ, কারণ এটি ব্যবসার ঝুঁকির পরিপন্থী। তবে ইস্যুকারী সাথে সম্পর্কহীন তৃতীয় কোনো পক্ষ স্বেচ্ছায় গ্যারান্টি দেয়, তা জায়েজ। যেটা বলছিলাম, বর্তমানে এটা হয় আপনার যে তৃতীয় আরেকটি পক্ষ আপনার তারা যেটা করে সেটা হচ্ছে এই সুকুকের একটা গ্যারান্টি প্রদান করে তৃতীয় পক্ষ। এটা বাজারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার জন্য, যেন মানুষ এতে সুকুকে আগ্রহী হয়। তো তৃতীয় পক্ষ যদি এটা স্বেচ্ছায় করে তাহলে জায়েজ, কিন্তু তৃতীয় পক্ষ যদি এটা কোনো বিনিময়ের ভিত্তিতে করে তাহলে জায়েজ নেই। তৃতীয় পক্ষ যদি বলে, কোনো ব্যাংক, ঠিক আছে তুমি সুকুক কিনো, কোনো কারণে যদি এখানে মূলধনের ঘাটতি হয় সেটা আমি পূরণ করব, কিন্তু আমাকে এটার বিপরীতে একটা ফি দিতে হবে। আর তৃতীয় পক্ষ যদি কোনো ফি আরোপ করে তাহলে সেটা জায়েজ হবে না। স্বেচ্ছায় যদি করে তখনই সেটা জায়েজ। এবার আমরা দেখি যে সুকুকের প্রকারভেদ। সুকুক আপনার অনেক ধরনের হতে পারে আপনার। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবলেট সুকুক, যেটা ভাড়া সুকুক, আবার ইজারা মুনতাহিয়া বিত তামলিক, যেটা এটাও হতে পারে আপনার। ইজারা মুনতাহিয়া বিত তামলিকটা কি, এটা একটু খেয়াল করি আমরা।
এখানে মেকানিজমটা কি? এখানে একাধিক ব্যক্তি মিলে একটি সম্পদ কিনে এবং শিরকাতুল মিল অবিভক্ত মালিকানা প্রতিষ্ঠিত হয়। একাধিক ব্যক্তি মিলে হয়তো একটা জায়গা কিনেছেন, একাধিক ব্যক্তি মিলে হয়তো একটা অ্যাসেট, কোনো একটা এমন হতে পারে যে আপনার কোনো একটা সম্পদ কিনেছেন, একটা গাড়িও হতে পারে কিনেছেন। নীতিমালা: সুকুকধারীরা তাদের আনুপাতিক হারে সম্পদের ভাড়া ভোগ করবেন। সম্পদের বীমা ও মৌলিক রক্ষণাবেক্ষণ খরচ সুকুকধারীরাই আনুপাতিক হারে বহন করবে। ট্রেডিং: যেহেতু এটি বাস্তব সম্পদের মালিকানা, তাই সেকেন্ডারি মার্কেটে কম বেশি মূল্যে লেনদেন বৈধ। এমন হতে পারে আপনার যে একটা বিল্ডিং, ফর এক্সাম্পল একটা বিল্ডিংই মনে করেন আপনার এটা বিক্রি করা হয়েছে সুকুকের ভিত্তিতে। তো এখানে সুকুক হোল্ডার যারা রয়েছেন তারা এই বিল্ডিং এর মালিক। তো এই বিল্ডিং থেকে যে ভাড়া উঠে আসবে মাসিক, এই ভাড়াটা সুকুক হোল্ডাররা তাদের মালিকানার যে আনুপাতিক হার রয়েছে সেটা অনুযায়ী তারা পাবে। এবং যেহেতু এই সুকুকের বিপরীতে একটা অ্যাসেট রয়েছে, একটা বিল্ডিং, অতএব এই সুকুকটাকে যে কোনো সময় চাইলে কম বেশিতে বিক্রি করা যাবে সেকেন্ডারি মার্কেটে। আচ্ছা, এটা হলো এমন সুকুক যেটা আপনার আহ একটা সময় পর্যন্ত ভাড়াও ভোগ করা যায়, আবার এটা বিক্রিও করা যায়। আরেক ধরনের সুকুক হচ্ছে আপনার সাবলেট সুকুক। এখানে মূল সম্পদের যেমন হোটেল মালিকানা অর্জিত হয় না, বরং নির্দিষ্ট মেয়াদের জন্য মানফাআত বা ভোগ অধিকার ইউজুফরাক মালিকানা অর্জিত হয়। এই ভোগ অধিকারটি সুকুকদারীরা ভাড়া দিয়ে মুনাফা অর্জন করে। এটি এক প্রকার মুশারাকা। এখানে আপনার মূল সম্পদ যেমন হোটেলের মালিকানা অর্জন হবে না, বরং সুকুক হোল্ডাররা যেটা হবে আপনার এটাকে হয়তো ভাড়া দিবে, বা এটাকে আপনার এটার যে ভাড়াটা আসবে মাসে মাসে, যে ভাড়াটা আসবে ওই ভাড়ার একটা অংশীদার তারা হবে, ভাড়া থেকে একটা অংশ তারা পেয়ে যাবে। তো এটার একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকে যে সুকুক হোল্ডাররা কতদিন ভাড়াটা পাবেন, এটাও তাদের সঙ্গে একটা আপনার সাবলেট সুকুকের ক্ষেত্রে ভাড়া কতদিন পাবেন এমন একটা চুক্তি হয় আপনার সুকুক হোল্ডারদের সঙ্গে, মূল মালিক পক্ষের একটা চুক্তি হয়। সুকুক এটা আপনার যেমন মুরাবাহার বিপরীতে হতে পারে, মুদারাবার বিপরীতে হতে পারে, ইস্তিসনার বিপরীতেও সুকুক হতে পারে। মুরাবাহা সুকুকটা কেমন দেখেন, মুরাবাহা চুক্তির ভিত্তিতে কোনো সম্পদ যেমন জাহাজ কাঁচামাল ক্রয়ের জন্য এই সুকুক ইস্যু করা হয়। যেমন একটা কোম্পানি ফর এক্সাম্পল তার একটা জাহাজ কিনবে, তো জাহাজ কেনার জন্য তো আপনার অনেক টাকার প্রয়োজন, তো তারা এখানে সুকুক ইস্যু করলো। সুকুক ইস্যু করেছে, কথার কথা আপনার জাহাজ কেনার জন্য 1 কোটি টাকা প্রয়োজন, তো তারা এই 1 কোটি টাকার জন্য 1 লক্ষ সুকুক ইস্যু করেছে। সকলেই আপনার 1 লক্ষ সুকুক ইস্যু করলে সকলেই 1 লাখ করে দিয়েছে, 1 কোটি টাকা হয়েছে, তারা জাহাজটা কিনেছে। মুরাবাহার ভিত্তিতে যারা জাহাজটা কিনে, মুরাবাহের সম্পদ বিক্রির পর তা ক্রেতার কাছে ঋণ হিসাবে গণ্য হয়, তাই ঋণকে সেকেন্ডারি মার্কেটে কম বেশি মূল্যে বিক্রি করা অবৈধ। এই লেনদেন করতে হলে সমমূল্যেই করতে হবে। এখানে একটু বোঝার চেষ্টা করেন, ওই কোম্পানিটা যখন জাহাজ ক্রয় করেছে সুকুক ইস্যু করে, ওই জাহাজের মালিক কারা? জাহাজের মালিক হচ্ছেন সুকুক হোল্ডার, কারণ সুকুক হোল্ডারদের টাকায় তিনি জাহাজ কিনেছেন। এরপরে কোম্পানি যেটা করবেন সেটা হচ্ছে কোম্পানি সুকুক হোল্ডারদের কাছ থেকে জাহাজটা কিনে নেবেন। প্রথমে কিনেছেন সুকুক হোল্ডারদের টাকায়, এখন কোম্পানি ওই জাহাজটাই সুকুক হোল্ডারদের থেকে কিনে নেবেন। এতে যেটা হবে সুকুক হোল্ডাররা লাভবান হবে, মুনাফার ভিত্তিতে কিনে নেবেন। তো জাহাজ কিনেছিলেন 1 কোটি টাকায়, সেটা হোল্ডারদের কাছ থেকে তিনি সুকুক হোল্ডারদের কাছ থেকে 1,10,00,000 টাকায় কিনে নিলেন, এখানে লাভবান হলেন, সুকুক হোল্ডাররা 10 লাখ টাকা লাভবান হলেন। আচ্ছা, তো এখানে যেটা যে সুকুকুল মুরাবাহা যেটা, এটা সেকেন্ডারি মার্কেটে সেল করা যাবে, কারণ এখানে আপনার যতক্ষণ পর্যন্ত এই লেনদেন সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত এই টাকাটা আপনার পাওনা থাকবে ওই কোম্পানির কাছে। সুকুক হোল্ডারদের টাকাটা কোম্পানির কাছে পাওনা, বা লেনদেন সম্পন্ন হওয়ার পর এটা পাওনা থাকে। পাওনা টাকা এটা অতিরিক্ত দামে বিক্রি করা যায় না, এটা ঝুঁকিপূর্ণ। এরপরে দেখেন মুদারাবা সুকুক, এটা সহজ, এটি অংশীদারিত্বমূলক চুক্তি। সুকুকধারীরা মূলধনের যোগানদাতা, রব্বুল মাল এবং ইস্যুকারী ব্যবস্থাপক মুদারিব অর্জিত মুনাফা পূর্ব নির্ধারিত অনুপাতে বণ্টিত হবে। সুকুক হোল্ডাররা তাদের যে লভ্যাংশের যে চুক্তি অনুযায়ী তারা লভ্যাংশ পাবে। এরপরে সুকুকুল ইস্তিসনা, যেটা ইস্তিসনা আমরা পড়েছি গত ক্লাসে, শিল্প কারখানায় স্থাপন বা বৃহৎ কোন উৎপাদন প্রকল্পের অর্থায়নে এই সুকুক ব্যবহৃত হয়।
গভর্নমেন্ট সাধারণত এই ধরনের বড় বড় প্রজেক্টের জন্য এই ধরনের সুকুক ইস্যু করে থাকে। এখানে সুকুকের বহুমুখী ফায়দা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘমেয়াদী ফান্ডের ব্যবস্থা হয়, ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে ঋণ লায়াবিলিটি হিসাবে দেখানোর আইনি ঝামেলা থেকে মুক্ত, কোম্পানির ঝুঁকি সুকুক হোল্ডারদের সাথে বন্টিত হয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নানাবিধ উপকারী আমরা এখানে দেখতে পাচ্ছি। দীর্ঘমেয়াদী ফান্ডের ব্যবস্থা, আপনার ব্যালেন্স শিটে ঋণ হিসাবে দেখানোর আইনি ঝামেলা থেকে মুক্ত, যেহেতু সুকুক এটা কোনো লোন না, বন্ডের মতো, এটা একটা বিনিয়োগ। কোম্পানির ঝুঁকি সুকুক হোল্ডারদের সাথে বন্টিত হয়, কোম্পানিকে একা ঝুঁকি বহন করতে হচ্ছে না, তার সুকুক হোল্ডাররাও বহন করবেন। শরিয়াসম্মত হালাল উপার্জনের নির্ভরযোগ্য মাধ্যম, প্রজেক্টের বাস্তব সম্পদ থাকায় বিনিয়োগ অধিক সুরক্ষিত। এখানে আপনি বিনিয়োগ করছেন, এর বিপরীতে অ্যাসেট সম্পদ আছে, আপনার বিনিয়োগ সুরক্ষিত আছে। প্রয়োজন বোধে সেকেন্ডারি মার্কেটে সুকুক বিক্রি করে সহজে নগদ অর্থে এটাকে রূপান্তর করা যায়, লিকুইডিটি করা যায়। সারসংক্ষেপে যদি বলি, সুকুক এবং শরিয়া কমপ্লায়েন্ট শেয়ার মার্কেট কেবল অর্থায়নের হাতিয়ার নয়, এটি সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার মাধ্যমে একটি হালাল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার মূল ভিত্তি। তো আমরা আজকের ক্লাসে এই দুইটা বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে আপনার সুকুক, আরেকটা হচ্ছে শেয়ার। তো এই দুটো খুব কাছাকাছি। এর মধ্যে শেয়ার বাজার যেটা বললাম, শেয়ার বাজারে হালাল হারামের বিষয়ে সতর্ক থাকতে হয়, এবং শেয়ার বাজারের বিনিয়োগটা পুঁজিবাজার ক্যাপিটাল মার্কেট যেটা, সেটা আপনার শরিয়ার আলোকে পরিচালিত হয় এমন না, বরং এই মার্কেটে যখন আপনি বিনিয়োগ করবেন আপনাকে সতর্ক থাকতে হবে। আর সুকুক সেই তুলনায় অনেকটাই নিরাপদ, শেয়ারের তুলনায় অনেকটাই নিরাপদ। এটা যদি গভর্নমেন্ট প্রপার ওয়েতে এবং শরিয়ার যে বিধান এটা মেনে যদি তারা ইস্যু করে, তাহলে সেই সুকুক সংগ্রহ করাটা শেয়ার সংগ্রহের তুলনায় অধিক নিরাপদ। তো এই দুটো বিষয় আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো জানার এবং বুঝার তৌফিক দান করেন। আমরা এখানেই শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমাদের দেশে কোথাও সরকার অথবা কোনো ব্যাংক অথবা কোনো কোম্পানি কি এরকম সুকুক বিক্রির আয়োজন করে করে থাকে? কোথায়? আমাদের দেশে বাংলাদেশে কি হ্যাঁ, হ্যাঁ, এরকমের প্রচলন আছে? বাংলাদেশ ব্যাংক ইস্যু করে, কিছুদিন আগেও একবার সুকুক ইস্যু করেছে এবং এটার বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে আপনার। আপনি বললেন যে সেকেন্ড সম্পদ আহ, বা যেটা যেটার জন্য সুকুক ইস্যু করা হয়েছে সেই সম্পদ বাস্তবে আসার আগ পর্যন্ত এটাকে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করা যাবে। তাহলে যদি এমন হয় বাংলাদেশ ব্যাংক একটা বীজ তৈরি করার জন্য, একটা ফাইবার তৈরি করার জন্য সুকুক ইস্যু করেছে, এখন এই ফাইবার তৈরি করতে লাগবে 5 বছর, তাহলে কি আমি 5 বছরের মধ্যে এটা থেকে কোনো কি করতে পারবো না, বা এখান থেকে আমার বেনিফিট আসবে না, এই জিনিসটা আসবে কেন? এটা মানে সেক্ষেত্রে শুধু অ্যাসেট চিন্তা তো তৈরি আমাদের। হওয়ার আগ পর্যন্ত সেল করা যাবে না, এটা আপনাকে একটু ওয়েট করতে হবে। এখন এটা যদি ডিলে হয় যে ছিল 3 বছরে হয়ে যাবে, এটা 7 বছর 8 বছর লেগে যাচ্ছে। এটা ডিলে হলে এটা গভর্নমেন্টকে দায় নিতে হবে আপনার। হয়তো যেটা হতে পারে যে একজন বিনিয়োগকারী তিনি বের হয়ে যেতে পারেন, আর তিনি হয়তো যত টাকা বিনিয়োগ করেছেন তত টাকাই পাবেন। তো এটা আপনার, যখন আপনি হালাল উপায়ে বিনিয়োগ করবেন, কিছু ঝুঁকি আপনাকে নিতে হবে। এটা যেহেতু আপনার এটার সাথে শরিয়ার বেশ কিছু কন্ডিশন এবং শর্ত রয়েছে, আর যে কোনো সময় এটা আপনার বেশি দামে সেলও করা যাবে না। এখন গভর্নমেন্ট বিনিয়োগ নিয়ে রাখছে, এখনো কাজ শুরু করে নাই, তো এখন আপনার কথার কথা 1,000 টাকার একটা সুকুক আপনার কাছে আছে, এটা যদি আপনি 1,200 টাকায় সেল করেন, তো 200 টাকা কিসের বিপরীতে হচ্ছে? এবং সাধারণত যেটা করে আপনার 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 সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে, গভর্নমেন্ট যখন কোনো একটা পরিকল্পনা উদ্যোগ নেয় তখনই এটা ইস্যু করে, এবং সেই পরিকল্পনাটা দ্রুতই তারা বাস্তবায়ন করে। গুগলে যেটা দেখতে পাচ্ছি, আপনার কিছুদিন আগে আমি পেয়েছি একটা বিজ্ঞপ্তি, যে ফেব্রুয়ারি 2026-এ 7 বছর মেয়াদি 2500 কোটি টাকার সপ্তম সরকারি বিনিয়োগ সুকুক চালু করা হয়েছে, যার বার্ষিক মুনাফার হার প্রায় 9.60%। এখানে তো কিসের উপর সুকুক করা হলো এটা তো উল্লেখ করা নাই। হ্যাঁ, হ্যাঁ, উল্লেখ করা কোন আছে আপনার, প্রজেক্ট? আচ্ছা। এটাও এখানে উল্লেখ করা আছে, আপনার একটু গুগল করলেই পেয়ে যাবেন। দাঁড়ান আমি বলছি।
এটা বাংলাদেশ ব্যাংক করেছিল পানি সরবরাহ, সড়ক উন্নয়ন, এবং তারা এটা উল্লেখ করে দেয় আপনার কোন ইস্যুতে তারা সুকুকটা ইস্যু করছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, মুনাফা সাধারণত 6 মাস অন্তর হাফ ইয়ারলি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক যে সুকুক ইস্যু করে, এখানেও বেশ কিছু আপনার নোট রয়েছে। আমরা এর আগেও তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম। বেশ কিছু বিষয় তারা ইতিমধ্যে সংশোধনী এনেছে। আহ, এরপরও যদি কেউ ওই ধরনের সুকুক কিনে থাকেন, সেটার বিনিয়োগটা আপনার ওই বন্ডের বিনিয়োগের মতো না, বিনিয়োগটা হালাল হবে। বাট এরপরও যদি গভর্নমেন্টের কোনো মেকানিজম থাকে, তারা যদি এখানে প্রফিট দিচ্ছেন কিন্তু বাস্তবে প্রফিট হচ্ছে না, এমন কোনো বিষয় থাকে, সেটার দায়িত্ব গভর্নমেন্টের। কিন্তু কাগজপত্রে তারা যেটা বলেছে সেভাবেই যদি করে, এটা হারাম হওয়ার সুযোগ নেই। তাহলে যে 6 মাস পর পর তার লভ্যাংশ দিচ্ছে বলছে, তো সেক্ষেত্রে তো সেই প্রজেক্টটা এখনো কমপ্লিট হয়নি, আমি বুঝতে পারছি যে প্রজ্ঞাপন বা সময় লাগবে। তাহলে এখানে নির্দিষ্ট না, দেখা যাচ্ছে যে পানি সরবরাহের জন্য অথবা রাস্তাঘাট করার জন্য, রাস্তাঘাট কোন রাস্তাঘাট করার জন্য দেখা যাচ্ছে যে গত এটা বলে বছর দেয় বা তার আপনার, আগের যেমন বছর রাস্তাঘাট করেছে, সেটা অলরেডি রয়ে গেছে রাস্তাঘাট, সেটার উপরেই আবার নিচ্ছে। কিন্তু সে তো একদম পৃথক করতেছে না যে আজকে যে আমি বন্ডটা ইস্যু করলাম, এখন থেকে এর পর থেকে যে রাস্তাগুলো হবে সেটার উপরে শুল্ক হলো, না, আগের গুলোর এটা জন্য কি না। কিন্তু আপনার, এত পৃথক করতে পারে কি? এটা এলাকা ভিত্তিক তারা ঘোষণা দেয়। যেমন আমি কিছুদিন আগে দেখেছিলাম নোয়াখালী এলাকার কোন একটা প্রজেক্টের জন্য সুকুক ইস্যু করা হয়েছে। মানে সরকার যখন একটা টার্গেট নেয় যে অমুক এলাকায় তারা রাস্তাঘাট প্রকল্প করবে, এমন হতে পারে ঠিকঠাক করবে বা নতুন করে রাস্তা তৈরি করবে আপনার, বা নতুন করে কোনো সার্ভিস দিবে ওই এলাকায়, তখনই সুকুকটা ইস্যু করে এবং সুকুকের অর্থটা ওই জায়গায় বিনিয়োগ করা হয়। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে, বাস্তবেই কি তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখে কিনা, যে বিনিয়োগটা ওই কাজেই ব্যবহার করা, অন্য কাজে ব্যবহার না করা, প্রপারলি এইভাবেই তারা কাজটা করে কিনা, আর সেটা যাচাই সাপেক্ষ আপনার। তারা কাগজে কলমে যেটা বলে যে তারা এই বিনিয়োগটা ঠিক ওই কাজেই ব্যবহার করে। এখানে দেখেন বাংলাদেশ ব্যাংকের যে আহ, আপনার প্রজ্ঞাপনটা, সেটাই আমি পড়ছি। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর বিপরীতে আগামী 10/2/2026 তারিখ সপ্তম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যু করা হবে। আমি এটার স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? একটা বিষয় জানতে চাচ্ছি আর কি, আজকাল খুব হয়েছে যে শেয়ারে জমি ক্রয় বিক্রয় করে, মানে শেয়ার, জমির শেয়ার বিক্রি হয়। একটা জমির দাম আছে, কিন্তু 10 জন কিনলো জমিটা, তারপরে এখানে পরবর্তীকালে এখানে তারা বিল্ডিং তৈরি করবে, এরপরে সে আরো 2-3 বছর 5 বছর লাগতে পারে। এর মাঝখানে আবার তারা বলে রাখে যে ঠিক আছে, আপনি বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত ওয়েট না করে যখন দেখবেন 1 বছর পরে জমির দাম বেড়ে গেছে, আপনি শেয়ারটা বিক্রি করে দিতে পারেন। এটা হচ্ছে বিল্ডিং উঠেই নাই। এই ধরনের এই শেয়ার দেখেন, করা এটা কেমন? হচ্ছে জায়গার বিপরীতে শেয়ার। তো জায়গার দাম যখন, জায়গার বিপরীতে যখন শেয়ার হবে, ওই শেয়ারের দাম বাড়ানো যাবে না। আপনার শেয়ারের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে জায়গা, বিল্ডিংটা এখানে মুখ্য না। আর 10 জন মিলে যখন একটা জায়গা কিনেছেন, বা একটা জায়গার শেয়ার হোল্ডার যখন 10 জন, তো যে কোনো একজন যখন বের হয়ে যাবেন, তো তার বিপরীত, তার শেয়ারের বিপরীতে তো জায়গা আছে। তো তিনি তার জায়গা চাইলে বেশি দামেও সেল করতে পারেন, এটা সমস্যা না। যদি এমন হয় যে না, এই জমির উপরে যে 10 তলা বিল্ডিং উঠবে, সেই পুরো বিল্ডিং এর দাম এবং জমির দাম সব যোগ করে এটাকে 10 দিয়ে ভাগ করে তারপরে সেই শেয়ার টাকাটা একবার নিয়ে নেওয়া হলো, এরপরে বিল্ডিং উঠলো না, সময় লাগছে, এরপর শুধু জমিটাই পড়ে আছে, 1 বছর পরে এখন আবার শেয়ার বিক্রি হয়ে গেল, সেও আবার ভবিষ্যতে একটা বিল্ডিং উঠবে তার উপর ডিপেন্ড করে বেশি দামে বিক্রি করলো, মানে যেটা কিছু বাস্তবে আছে কিছু বাস্তবে নাই। এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার তখন যেটা হবে, আপনি যতটুকু বেশি নিচ্ছেন সেটা জায়গার বিপরীতে হবে, বিল্ডিং এর বিপরীতে না। বিল্ডিং তো এখনো হয় নাই, ফ্ল্যাট তো এখনো অস্তিত্বে আসে নাই। কথার কথা, আপনার শেয়ারের মূল্য যদি 1 লাখ টাকা হয়, তো এটা সব আপনার জায়গা, বিল্ডিং সবকিছুর বিপরীতে 1 লাখ টাকা নেওয়া হয়েছে। তা আপনি 1 লাখ টাকার শেয়ারটা 1,20,000 টাকায় সেল করবেন। তো 20,000 টাকা যে বেশি নিচ্ছেন, এটা জমির বিপরীতে হবে, বিল্ডিং বা ভবিষ্যতে যেটা হবে সেটার বিপরীতে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাইকে অসংখ্য শুক্রিয়া। জুমার দিন জাযাকুমুল্লাহ। আমাদের জোহরের পরেও আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে জুমার পর, এবং আগামীকাল আমাদের আরো একটি ক্লাস হবে গুরুত্বপূর্ণ, আগামীকাল জোহরের পর।
এবং আগামী সপ্তাহে আমাদের সর্বশেষ যে ক্লাস জাকাতের উপর, এই ক্লাসটা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপনারা শুরু থেকে সম্পৃক্ত আছেন, সবাইকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কি কোনো পরীক্ষা হবে? হ্যাঁ, হ্যাঁ, একটা এক্সাম হবে আপনাদের। জি। পরীক্ষাটা কিরকম হবে যদি আইডিয়া দিতেন বা পরীক্ষাটা হচ্ছে আপনাদের প্রতিটা ক্লাসের স্লাইড দেওয়া হয়েছে, ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে। এটার উপরে আপনাদের গুগল কুইজ টাইপের একটা ফর্ম দেওয়া হবে আপনাদেরকে। গুগল কুইজ যেটা। তো সেখানে আপনার 15টা বা 20টা প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন। এমসিকিউ। এটা খুব কঠিন না, জাস্ট একটু যাচাই করার জন্য যে আপনারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন, বিষয়গুলো আত্মস্থ করতে পেরেছেন কিনা সেটা। এবং সেটা একটাই ফলাফলও পরীক্ষা দিয়ে হবে? দেওয়া। হ্যাঁ, একটাই, সব বিষয়ের উপর একটাই পরীক্ষা হবে। এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে, যেমন শেয়ার বাজার থেকে, সুকুক থেকে, বা আগে যেই সাবজেক্টের উপর ক্লাসগুলো হয়েছে এগুলো থেকে। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।